জন রাউলের যে থিওরি অফ জাস্টিস, সেখানে সামাজিক ন্যায় বিচার কনসেপ্টটাকে লিবারালিজমের সঙ্গে যুক্ত করে করা হয়েছে। মানে বহুত্ববাদও বলার দরকার হয় না, মানবিক মর্যাদাও বলার দরকার হয় না, সাম্য বলার দরকার, কিছুই বলার দরকার হয় না, গণতন্ত্র বললে হয়ে যায়। তাতে অন্তত পরস্পর বিরোধী নয়। হ্যাঁ, কিন্তু আগে যেগুলো লেখা ছিল সেগুলো সমস্যা ছিল, সেগুলো পরস্পর বিরোধী ছিল। সেই সমাজতন্ত্রও কিন্তু গণতন্ত্রের সাথে যায় না, এবং ধর্মনিরপেক্ষতা কথাটাও কিন্তু যায় না। মানে গণতন্ত্র বাদ দিয়ে বাকি যে তিনটা মূলনীতি, এগুলো ছিল পরস্পর বিরোধী গণতন্ত্রের সঙ্গে। নীতিটা কিন্তু সবসময় ফ্যাক্ট থেকে হয় না, মানে হৃদয় দিয়ে হৃদয় অনুভব। যে বাংলা ভাষা যারা বলে তারাই শুধু বাঙালি। সুপ্রিয় দর্শক শ্রোতা, দর্শন ক্লাবের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমাদের মাঝে আজও উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর লিয়াকত আলী। ডক্টর আলী, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গত 8ই ফেব্রুয়ারি বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীন সংবিধান সংস্কার কমিশন সংবিধান সংস্কার বিষয়ক চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে। প্রস্তাবনায় দেখা যাচ্ছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ ও গণতন্ত্রকে সংবিধানের মূলনীতি হিসেবে গ্রহণ করে জনগণের জন্য একটি সংবিধান রচনা ও বিধিবদ্ধ করার সুপারিশ করা হয়েছে। যেখানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, যেটা বর্তমান সংবিধানে আছে আর কি, রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র এবং জাতীয়তাবাদ সংশ্লিষ্ট অনুচ্ছেদগুলি বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে। এই বিষয়ে স্যার আপনার মতামত আমরা জানতে চাচ্ছি। ধন্যবাদ আহমদ। আসলে আমরা যদি সংবিধানের যে মূলনীতিগুলো এখন বলা হয়েছে সেগুলো লক্ষ্য করি, এটা কিন্তু স্বাধীনতার ঘোষণাপত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এবং বাঙালি বা বাংলাদেশের মানুষ, বাঙালি শুধু না, সর্বজাতি গোষ্ঠী যারা সংগ্রাম করেছে, তারা কিন্তু মূলত এইগুলোর জন্যই সংগ্রাম করেছিল, তাই না? সুতরাং ওই দিক থেকে, স্পিরিটের দিক থেকে এটা ঠিক আছে। সত্যিকার অর্থে যে আমরা যে গণঅভ্যুত্থান 69, 70, 71 জুড়ে যে লড়াই, সেই লড়াইটিতে কিন্তু ওই জাতীয়তাবাদ যত না প্রাধান্য ছিল, বা ধর্মনিরপেক্ষতা কিংবা সমাজতন্ত্র, তার চেয়ে কিন্তু মানবিক মর্যাদা, সাম্য, হ্যাঁ, এগুলোই কিন্তু প্রধান লক্ষ্য ছিল। হ্যাঁ, সামাজিক ন্যায় বিচার এবং গণতন্ত্র ছিল মূলে। আমাদের লড়াইটা কিন্তু মূলত ছিল গণতন্ত্রের জন্য লড়াই, যেখানে সংখ্যাধিক্য মানুষের যারা ভোট পাবে তারা রাষ্ট্র সরকার গঠন করবে, এবং সেটা হয়নি বলেই কিন্তু মূলত সংগ্রামটা পরিচালিত হয়েছিল। তাহলে সেদিক থেকে, স্পিরিটের দিক থেকে এটা ঘোষণাপত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কিন্তু আমরা যদি এটাকে ফিলোসফিক্যালি এবং এথিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, সেদিক থেকে দেখলেও আসলে এইটি হওয়া উচিত। হ্যাঁ, আমাদের কিন্তু এখানে মূল বিষয়টা হলো গণতন্ত্র। গণতন্ত্র কোত্থেকে এসছে? এক ধরনের উদারনৈতিক চিন্তা থেকে, লিবারালিজম, যেটাকে আমরা ফিলোসফিক্যালি বলি লিবারালিজম, তাই না? এবং সেই লিবারালিজমের ফান্ডামেন্টালটাই হচ্ছে গণতন্ত্র, পলিটিক্যাল রূপটা হচ্ছে গণতান্ত্রিক একটা রাষ্ট্র গঠন করে। সেই যে গণতন্ত্রের মধ্যেই কিন্তু মানুষ যে সমান, হ্যাঁ, মানে মূল কথাটাই তো হলো যে প্রত্যেকটা মানুষের সমান অধিকার। তাহলে সাম্যের কথাটা, মানে বা মানবিক মর্যাদার কথাটা গণতন্ত্রে আসলে লুকিয়েই রয়েছে। হ্যাঁ, এবং এখানে যে সংবিধানে বহুত্ববাদ ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ মানুষের যে অধিকারের মধ্যেই কিন্তু বহুত্ববাদটাও লুকিয়ে রয়েছে। শুধুমাত্র যেটা একটা মানে দরকার হয়, যেটা আমরা পরবর্তীতে এই লিবারালিজমের ভিতরেও, লিবারালিজমকে অধিকারগুলোকে সামঞ্জস্যপূর্ণ করার জন্য যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে খানিকটা এগিয়ে নেওয়ার জন্য, সেটা যেভাবে হোক না কেন, নারী হিসেবে হোক, পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিসেবে হোক, কোনো মানসিক দৈহিক কোনো অসুবিধা থেকে হোক, মানে যেভাবে হোক, সামাজিক বা প্রাকৃতিক যে কোনো দুর্যোগের কারণে, সেই জনগোষ্ঠীকে এগিয়ে নেওয়ার জন্য এক ধরনের, যেখানে মনে হবে আপাতভাবে যে ব্যক্তির কিছুটা সমান অধিকারকে ক্ষুণ্ণ করা হলো, কিন্তু এটাকে ন্যায্যতা প্রতিপন্ন করা হয়েছে, যেটা আমরা জানি যে জন রাউলের যে থিওরি অফ জাস্টিস, হ্যাঁ, 1971, সেখানে সামাজিক ন্যায় বিচার কনসেপ্টটাকে লিবারালিজমের সঙ্গে যুক্ত করা হয়েছে। এটা গণতন্ত্রের সঙ্গে একটু মনে হবে আপাতভাবে যে এটা তো তাহলে সমানাধিকার হলো না, কিন্তু এটা ইকুইটির কনসেপ্টে, হ্যাঁ, এটা ইকুয়ালিটি থেকে কোনো কোনো জায়গাতে যেখানে পশ্চাৎপদ রয়েছে, আসলে লক্ষ্য কিন্তু ইকুয়ালিটি,
কিন্তু আমাদেরকে কিছুটা ইকুইটির কনসেপ্টে যে কিছু কিছু মানুষকে অধিকার দিতে হবে। সুতরাং সামাজিক ন্যায় বিচারটা কিন্তু একটা যুক্ত থাকা দরকার। অর্থাৎ আমি যদি বলি আমাদের সংবিধানের মূলনীতিতে গণতন্ত্র কথাটাই যথেষ্ট, কিন্তু বর্তমান সময়ে যেখানে এখনো অনেক ঐতিহাসিক কারণে কিছু জনগোষ্ঠী পিছিয়ে রয়েছে, তাদেরকে সেই জায়গাতে নিয়ে যাওয়ার জন্য সামাজিক ন্যায় বিচার কথাটা যুক্ত থাকা দরকার। কিন্তু তাহলে আমাদের এই যে বাকি কথাগুলো বলা হয় যে অতিরিক্ত, মানে বহুত্ববাদও বলার দরকার হয় না, মানবিক মর্যাদাও বলার দরকার হয় না, সাম্য বলার দরকার, কিছুই বলার দরকার হয় না, গণতন্ত্র বললে হয়ে যায়, কারণ তার ফিলোসফি তাই, হ্যাঁ, বেসিসই তাই, ভিত্তিই তাই, নৈতিক ভিত্তিই তাই। কিন্তু আমরা অনেক সময় বলি যে অধিকন্তু ন দশায়, সংস্কৃতে একটা কথা আছে যে ঠিক আছে একটু ব্যাখ্যা করে দেওয়া হয়েছে, স্বাধীনতার ঘোষণাপত্রের কথাগুলোকে না হয় বলে দেওয়া হয়েছে, তাতে অন্তত পরস্পর বিরোধী নয়, হ্যাঁ, মানে কথাগুলো বেশি কিন্তু পরস্পর বিরোধী নয়। সেদিক থেকে যারা এখন যে সাজেশনটা যারা দিয়েছেন তারা হয়তো একটু বেশি লিখেছেন, কিন্তু তাতে কোনো বড় আমি সমস্যা দেখি না, হ্যাঁ, মানুষের বোঝার জন্য না হয় থাকলো। কিন্তু আগে যেগুলো লেখা ছিল সেগুলো সমস্যা ছিল, সেগুলো পরস্পর বিরোধী ছিল। কারণ যখনই গণতন্ত্র বলা হলো, আর গণতন্ত্রের সঙ্গে যদি আমি জাতীয়তাবাদ বলি, তাহলে জাতীয়তাবাদ মানে কোন জাতীয়তাবাদ? আমরা বাঙালি জাতীয়তাবাদ, কোন একটা জাতীয়, এটা একটা ইডিওলজি, একটা মতাদর্শ। এর মতাদর্শ যখন দেয়া হয়, এই মতাদর্শ সমস্ত বাংলাদেশের সকল অধিবাসীর জন্য যে বাঙালি জাতীয়তাবাদ সবাই যে মানবে, তোরা বাঙালি হয়ে যা বললে যে বাঙালি হয়ে যাবে তা তো নয়। তো সেই ক্ষেত্রে বাঙালি জাতীয়তাবাদ একটা বিশেষ মতাদর্শ। যারা মনে করে এই ইডিওলজি জাতীয়তাভিত্তিক রাষ্ট্র, তারা কিন্তু গণতন্ত্রের সঙ্গে জাতীয়তাবাদ যায় না, ওইভাবে, মানে একটা মতাদর্শ, কোনো বিশেষ মতাদর্শ গণতন্ত্রের সঙ্গে যায় না। তো সেটা সমাজতন্ত্রের জন্য প্রযোজ্য। তখন যে সমাজতন্ত্রের কথা ভাবা হয়েছিল, সেই সমাজতন্ত্র সোভিয়েত মডেল অথবা চাইনিজ মডেল, যেভাবে আমরা জানি যে যারা করেছিলেন তখন তারা সোভিয়েত মডেলকেই প্রধানত ভেবেছিলেন, সেই সমাজতন্ত্রও কিন্তু গণতন্ত্রের সাথে যায় না। কারণ সমাজতন্ত্রে একটা প্রলেতারিয়েতের যে কোনো একত্বের একটা কনসেপ্ট রয়েছে, পার্টির কনসেপ্ট রয়েছে, এবং গণতান্ত্রিক যে মৌলিক অধিকারগুলো সেখানে স্বীকৃত হওয়ার কথা না। এবং ধর্মনিরপেক্ষতা কথাটাও কিন্তু যায় না, হ্যাঁ, কারণ ওখানেও ধর্মের বিষয়ে যার যেটা ব্যক্তিগত বিষয়, এবং এটা কোনো রাষ্ট্রীয় বিষয় হতে পারে না। রাষ্ট্র কখনোই ধর্মনিরপেক্ষ, ধর্ম সাপেক্ষ কোনো কথাই রাষ্ট্র বলবে না, হ্যাঁ, এখান থেকে সে নিজেকে দূরে রাখবে। সুতরাং এগুলো আসলে গণতন্ত্রের সাথে যায় না। সুতরাং এই যে তিনটা মূলনীতি, মানে গণতন্ত্র বাদ দিয়ে বাকি যে তিনটা মূলনীতি, এগুলো ছিল পরস্পর বিরোধী গণতন্ত্রের সঙ্গে। সুতরাং আমি মনে করি সঙ্গত কারণে, এবং এটা আমরা কিন্তু আজকে না, এই যে অগাস্টে বা সেপ্টেম্বরে আমাদের আরেকটি সাক্ষাৎকার আমাদের এখান থেকেই আমরা বলেছি, এবং শুধু তাই না, আমরা এই প্রতিষ্ঠান থেকে, এই দর্শন ক্লাবের উদ্যোগেই 2011 সালে যখন পঞ্চদশ সংশোধনী 3 মাসের মাথায় আমরা একটা বড় সেমিনারও করেছি, হ্যাঁ, যেখানে আমরা কিন্তু তখনই বলেছি যে এই যে সংবিধানের মূলনীতি অত্যন্ত বিপজ্জনক সময়ে, সেপ্টেম্বর মাসেই হবে 2011 সালে যখন পঞ্চদশ সংশোধনী, তখনও কিন্তু একটা বড় সেমিনার, ওপেন সেমিনারের মাধ্যমে কিন্তু আমরা বলেছি যে এগুলো পরস্পর বিরোধী। সুতরাং আজকে যেটা সংবিধানের সংশোধনী কমিটি যেটা বলেছেন, আমি মনে করি এটা ভালো সংশোধনী হয়েছে। ওই যে বললাম যে একটু বেশি যাচ্ছে, কিন্তু তাতে কোনো পরস্পর বিরোধী নেই অন্তত পক্ষে। জি স্যার, জাতীয়তাবাদ সম্পর্কে আরেকটু জানতে চাই। সেটা বিষয়টা হচ্ছে যে আমাদের মধ্যে অনেকেই উদারনৈতিক চিন্তা করেন, যারা জাতীয়তাবাদ সংবিধান থেকে বাদ দেওয়া হবে এই জিনিসটা মানতে পারছেন না, বা মানে অনেক কিছু পরিবর্তন হবে তারাও চান, কিন্তু জাতীয়তাবাদ এবং ধর্মনিরপেক্ষতা, বিশেষ করে জাতীয়তাবাদ বিষয়টা সংবিধান থেকে কেন আসলে বাদ দেওয়া হবে, আপনি যদিও বলেছেন, আরেকটু যদি বলতেন। ধন্যবাদ। হ্যাঁ, এই ব্যাপারটা যে কনফিউশন হচ্ছে বা সংশয় সৃষ্টি হয়েছে, এটা আসলে আরো একটু ব্যাখ্যা করতে গেলে একটু এপিস্টেমোলজিক্যাল ডিসকাশনে আসা দরকার, হ্যাঁ, জ্ঞানতাত্ত্বিক। আসলে আমরা যে কথা বলি বা চিন্তা করি বা প্রকাশ করি, তার 3টা ধরন রয়েছে। একটা হলো যে আমরা আসলে তো মানুষ রেশনাল জীব বলি, যে মানে একটা যুক্তি, কিন্তু যুক্তি সঙ্গত আর যুক্তিবাদ তো এক জিনিস নয়, রেশনালিজম এক জিনিস নয়। তো যুক্তি দিয়ে যখন চিন্তা করে, তো এই রিজনিং যেটাকে আমরা ইংরেজিতে বলবো, এটা আসলে প্রধানত 3 ভাবে যায়, হ্যাঁ। একটাকে বলা হয় রিজন টু বিলিভ, মানে আমি যে বিশ্বাস করছি, হ্যাঁ, রিজনিং দিয়ে যে আমি বিশ্বাস করছি কোনো জিনিস,
সেটা করতে গেলে বর্তমানে আমরা কি চাই, কোনো রকম প্রমাণ দেখতে চাই। হ্যাঁ, যে কোনো রকম তথ্য প্রমাণের ভিত্তিতে, এটাই হচ্ছে বিজ্ঞান। এটা হচ্ছে এক ধরনের জ্ঞান যেটা তথ্য প্রমাণের ভিত্তিতে হয়। হ্যাঁ, এবং সেখানে এটাকে বলা হয়, এটা একটা এপিস্টেমোলজিক্যাল ওয়ে, যেটা জ্ঞানের ভিত্তি কী করে হয়, বিজ্ঞান কী করে তাহলে অভিজ্ঞতা লাভ করে, সেখান থেকে যুক্তি এবং ম্যাথমেটিক্যাল যুক্তি, স্ট্যাটিস্টিক্যাল যুক্তি দিয়ে কী করে কনক্লুশনে যায়, ইত্যাদি পদ্ধতি রয়েছে। এটা হলো রিজন টু বিলিভ। হ্যাঁ, এখানে ফ্যাক্টস খুব গুরুত্বপূর্ণ। এখন এই ফ্যাক্ট থেকে কিন্তু আমরা বলতে পারি যে সব মানুষের একটা পিতা রহিয়াছে। আমি যদি সেটা বের নাও করতে পারি, এই মুহূর্তে নাও জানি, কিন্তু আমরা থিওরিটিক্যালি জানি, জেনেটিক টেস্ট দিয়ে করতে পারি, কিংবা এপিস্টেমোলজিক্যাল আরও অন্যান্য মেথড, যে সায়েন্টিফিক মেথড দিয়ে আমি করতে পারি। আমি যদি নাও জানি, কিন্তু আমরা অন্তত পক্ষে আমাদের এভিডেন্স প্রমাণ করে যে জিসাস ক্রাইস্টের কথা আমি বাদ দিলাম, এক্সেপশন, ওটার বিশ্বাসের ব্যাপার, কিন্তু এই বিষয়টাতে পিতা রয়েছে। তাহলে এটা একটা ফ্যাক্টের ব্যাপার, এবং এখান থেকে জেনারেলাইজ করা যায়। হ্যাঁ, এগুলো হচ্ছে যে রিজন টু বিলিফের ব্যাপারটা। হ্যাঁ, কিন্তু এছাড়াও কিন্তু রিজন টু অ্যাক্ট আমরা সবসময় তথ্য প্রমাণ দিয়ে করি না। অনেক ক্ষেত্রে আমরা কিছু কিছু নিজের বিচার বিবেচনা প্রয়োগ করি, যেটাকে বলা হয় রিজন টু অ্যাক্ট। এটা কিন্তু একটা ব্রাঞ্চ তৈরি করে চিন্তার, যার নাম এথিক্স। যে নীতিটা আমি কিভাবে চলবো ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আমার একটা নীতি তৈরি। নীতিটা কিন্তু সবসময় ফ্যাক্ট থেকে হয় না। হ্যাঁ, যেটা হলো রিজন টু অ্যাক্ট। আরেকটা রিজন কাজ করে, সেটা হলো যে আমার রিজন টু ফিল, যে আমি অনুভব করি। হ্যাঁ, কোনো জিনিস, যেমন শিল্প, সাহিত্য, অনেক কিছু আছে যেটা অনুভূতি দিয়ে আমার, মানে হৃদয় দিয়ে হৃদয় অনুভব। হ্যাঁ, এখানে কিন্তু বুদ্ধি বিবেচনা, বৈজ্ঞানিক অনুভূতি, এবং সেখানে রামের জন্মভূমি অযোধ্যার চেয়ে সত্য যেন, তাই না? ওই যে অ্যারিস্টটল বলেছেন না, রবীন্দ্রনাথ বলেছেন, অ্যারিস্টটল যে বলেছেন না, যে বিশ্বাসযোগ্য অসত্য সাহিত্যের, শিল্প সাহিত্যের বিষয় হয়ে যায়। হ্যাঁ, অবিশ্বাসযোগ্য সত্য চাইতে। তাহলে এইখানে আসলে ফিলিংসটা আসে হার্ট থেকে, হৃদয় থেকে, মানে হৃদয় বলতে এক ধরনের অনুভূতি থেকে, যেটা ব্লেজে পাস্কেল বলে একজন বিজ্ঞানী ছিলেন, উনি বলেছেন যে দ্য হার্ট হ্যাজ ইটস ওন রিজন হুইচ রিজন ইভেন ডাজন্ট নো। হ্যাঁ, এখন এই যে তিন ধরনের প্রক্রিয়ার মধ্যে কোনো কথাকে বিবেচনা যখন করব, তখন এই যে পিতৃত্বের বিষয়টা, ধরা যাক যে আমার নেশনের বিষয়টা, জাতির কথাটাও যদি আমরা বলি, তাহলে এই জাতির ক্ষেত্রে আমি যদি একটা জাতির পিতা করি, তাহলে এটা কিন্তু কখনো প্রমাণ করা যাবে না, যে অন্য ডিএনএ টেস্ট দিয়ে করা যাবে না। হ্যাঁ, কোনোভাবে করা যাবে। এটা হলো আমি যদি বিলিভ করি, রিজন টু অ্যাক্ট করি। হ্যাঁ, বিলিভ দিয়ে না, আমি যদি কাজের জন্য আমার ওই নীতিগতভাবে চিন্তা করি, তাহলেই একমাত্র আমি বলবো হ্যাঁ, ওনাকে আমি পিতা মানি, আবার আমি পিতার মতো কাউকে শ্রদ্ধা করি। হ্যাঁ, এটা কিন্তু আমার কোনো প্রমাণ দিয়ে আমি আরেকজনকে বোঝাতে পারবো না। আবার যদি সেটা আমার শিল্প সংস্কৃতিতে অনুভূতির সঙ্গে মিশিয়ে ফেলি, তাহলে তার জন্য আমি সঙ্গীত লিখতে পারি, গান লিখতে পারি। তো জাতীয়তা বিষয়টা হচ্ছে খানিকটা এরকম। আমরা কি কখনো তথ্য প্রমাণ দিয়ে যে আমি যে বাঙালি, লোকে বলে মাথার খুলে এরকম, বলবে হয়তো গায়ের রং এরকম, চোখের পাতা এরকম, এবং এগুলো কিন্তু আমার সাউথ ইন্ডিয়ার লোকের সঙ্গে, কি বলে, শ্রীলঙ্কার লোকের সঙ্গে, বা নর্থ ইন্ডিয়ার কোনো কোনো জায়গার সঙ্গে আমি কোনো তফাৎ করতে পারবো না। সত্যি বলতে কি আইডেন্টিফাই করে দিতে বলি এই কারণে বাঙালি, তাহলে কি থাকলো আমার? থাকলো আমি যদি ডিএনএতেও যাই, এমনকি জেনেটিক অ্যানালিসিসে আমি যদি হাইয়েস্ট টেকনোলজি প্রয়োগ করি, যে নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং করে, সেখানেও কিন্তু ওভারল্যাপিং পাবো। হ্যাঁ, যে আমার ডিএনএর যে কনস্টিটিউশন, মানে আমার যে মাইক্রো লেভেলে, সেটা কিন্তু মলিকুলার বায়োলজিতে যদি আমি যাই, তাহলে দেখবো যে অনেকগুলো ওভারল্যাপিং উইথ শ্রীলঙ্কা, ওভারল্যাপিং আদার পপুলেশন। এটা থেকে ইউনিক বাঙালিত্ব বের করা কিন্তু সম্ভব না। হ্যাঁ, এবং সেখানে যদি আমরা এগুলোর ছাপিয়ে, তাহলে কি বলবো? বাংলা ভাষা। যে বাংলা ভাষা যারা বলে তারাই শুধু বাঙালি হতে পারে, যে ভাষা ভিত্তিক জাতীয়তাবাদ, এটাই আমাদের বোধহয় প্রধান কথা। দেখো, এগুলো সহজ কথা না। হ্যাঁ, কারণ এই ভাষা যদি সিয়েরা লোকরা বাংলা শিখেছে, ওখানে রাষ্ট্রভাষাও যদি ডিক্লেয়ার করা হয়, তারা কি বাঙালি হয়ে গেল? ওটা কি জাতি, আমার জাতিসত্তায় হয়ে গেল? তা না। তো সেই জন্য এই বিষয়গুলো কখনোই কোনো, এটা একটা এথিক্যাল পয়েন্ট, যে আমরা যদি এগ্রি করি, একটা জনগোষ্ঠী যদি সবাই বলে যে হ্যাঁ আমরা বাঙালি বিশ্বাস করি, বাঙালি জাতীয়তাবাদের মধ্যে আমার বাঙালিত্ব ফিল অনুভব করছি, আমি সঙ্গীত এটা ট্রান্সফার করছি, এথিক্যালি অনুভব করছি। কিন্তু এটা তো না, এটা তো হয় না। এটা তো এমন হয় যে আমাকে যদি বলা হয় যে তোমাকে আমেরিকার সুযোগ সুবিধা দেবো, তুমি কি এখন বাঙালি থাকবে না আমেরিকান হবে? কতটি লোক, কতটি যুবক
যারা বাঙালি বাঙালি করে চিৎকার হচ্ছে তাদের মধ্যে কতজন আমেরিকায় চলে যাবে, হিসাব আছে? তাহলে তো এটা তো বাঙালি তো কখনো ওইভাবে প্রমাণ করা যায় না। আর যে বলে দিলাম যে পার্বত্য চট্টগ্রামের একটা জনগোষ্ঠীকে বললাম বাঙালি হয়ে যাও, সেটাও তো সম্ভব না। হ্যাঁ, তো ভাষা তো তার তা না। তাহলে থাকলো কি? আসলে থাকলো যে একটা ভূখণ্ড কিন্তু ফিজিক্যালি মেজারেবল, ওইটা কিন্তু এপিস্টেমোলজিক্যালি ফ্যাক্ট দিয়ে প্রমাণ করা যায় কোন ভূখণ্ডের মধ্যে বাউন্ডারিতে আছে, ওই ভূখণ্ডটা প্রমাণ করা যায়। হ্যাঁ, সেই ভূখণ্ডের মধ্যে যারা অধিবাসী তাদেরকে আমরা বলছি বাংলাদেশের। এটা হচ্ছে একটা ভৌগোলিক জাতীয়তা, এটার মধ্যে ভ্যালু নাই। কিন্তু ওই যে যখনই আমরা কোনো এথিক্স বলি, এথিক্সের মধ্যে কিন্তু একটা ভ্যালুর প্রশ্ন চলে আসে, মূল্যবোধের প্রশ্ন চলে আসে যে কোনো, তখন সেখানে যখন আমরা যেমন বললাম যেটাকে তখন ইডিওলজি হয়ে যায়, ভাবাদর্শ হয়ে যায়। ভাবাদর্শ মানে আমি ভ্যালুজ অর্পণ করছি। আমি যদি চাকমার জনগোষ্ঠী আমি যদি ভ্যালুজে বলি আমি বাঙালিত্ব গ্রহণ করলাম, তাহলে অন্য বিষয়। কিন্তু যখন তিনি আলাদা তখন তিনি আলাদা। তাহলে আসলে আমরা একমাত্র অবজেক্টিভ সত্য হচ্ছে যে আমি এই ভূখণ্ডের নাগরিকত্ব স্বীকার করেছি, তাহলে আমি বাংলাদেশি বাই ন্যাশনালিটি। এটার মধ্যে কিন্তু কোনো মূল্যবোধ নাই, কোনো ভ্যালু নাই। তুমি ভ্যালুতে তুমি মুসলিম থাকো, মনে মনে তুমি মিডল ইস্টের স্বপ্ন দেখো, মনে মনে তুমি অস্ট্রেলিয়ার স্বপ্ন দেখো, আমার কিছু যায় আসে না। যতক্ষণ তুমি নাগরিক ততক্ষণ তুমি নাগরিকত্ব। তাহলে এই ধরনের জাতীয়তাবাদকে একটা রাষ্ট্রের যখন ঘোষণা করা হয় যে এই জাতীয়তাবাদ দিয়ে সব মানুষ পরিচালিত হবে, তখন এটা একটা স্বৈরতন্ত্রের জন্ম দেয়। তখন আমরা বাঙালিরা অন্যের উপর তখন অত্যাচার করি, কারণ আমার ভাষা দিয়ে আমি ডিফাইন করলাম, অন্যের উপর অত্যাচার করলাম। হ্যাঁ, এটাই হচ্ছে দুঃখের বিষয়। এই জন্য গণতন্ত্রের সঙ্গে কিন্তু কোনো জাতীয়তাবাদ, কোনো ভাবাদর্শ, জাতীয়তাবাদ কেন, ধর্মীয় ভাষাভিত্তিক কোনো ভাবাদর্শ কম্প্যাটেবল না। গণতন্ত্র একটা আলাদা বিষয়। স্যার, এরপরে আমাদের প্রশ্নটা হচ্ছে যে সংবিধানের বৈধতা আসলে কিভাবে সম্ভব? গণপরিষদ ছাড়া সংবিধানের বৈধতা আসবে কিনা, এই বিষয়ে আপনার মতামত আপনি বলুন প্লিজ। ধন্যবাদ। মৌলিকভাবে তাহলে আমাদের বুঝতে হবে যে সংবিধান খালি আইনগত একটা ডকুমেন্ট না। সংবিধান আসলে মূলত হচ্ছে একটা এথিক্যাল ডকুমেন্ট। নৈতিক আগে একটা আমরা এগ্রিমেন্ট করি। ওই যে বললাম যে নৈতিকটা কিন্তু কোনো তথ্য প্রমাণ থেকে না, এটা হলো আমি তুমি যদি যে ভ্যালুসটাকে অ্যাফোর্ড করতে চাই, যে মূল্যবোধ, সেই মূল্যবোধে একাত্ম হলে আমরা একটা কন্ট্রাক্ট করি এবং সেখান থেকে রাষ্ট্র করি, চুক্তি করি, এবং বা আমরা একটা এগ্রি করে কোনো একটা দলিল তৈরি করি যে এই দলিলকে আমি আমার অধিকারটা অর্পণ করলাম, এই দলিলে যা বলা হবে আমিও মানবো, তুমিও মানবে। তার মানে আমার কিছু অধিকার আমি ত্যাগ করে ওই দলিলকে দিয়ে দিলাম। তো আমরা যখন মৌলিক ভিত্তিটা কি গণতন্ত্রের ক্ষেত্রে লিবারালিজম, হ্যাঁ, যে উদারনৈতিক চিন্তার হলো প্রধান বিষয়। এবং এই যে উদারনৈতিকতার যে চিন্তা, সেই চিন্তাতে যখন আমরা দলিলটা প্রথম করছি, একটা রাষ্ট্র বডি পলিটি, যে আমি একটা রাষ্ট্র গঠন করছি বা একটা মানে রাজনৈতিক মানে প্রতিষ্ঠানকে আমি সংহত করছি যে স্টেট, তখন তাহলে এই চুক্তিটাকে তো আমাকে তোমাকে সব যারা মেম্বার তারা তো ভ্যালিড করা উচিত। তাহলে আদর্শগতভাবে কিন্তু তাই, যে আদর্শগতভাবে সব নাগরিকের হয়, সব নাগরিক বললো অথবা তারা নির্বাচিত করলো যে আমি একটা গণপরিষদ বা আইন একটা পরিষদ তৈরি করলাম যারা আমার জন্য সংবিধানটা তৈরি করে দেবে, আমি তাদের উপর ভরসা করলাম। তারা যদি বলে তাহলে ধরে নেওয়া হলো। তারপরে অনেক দেশে আছে যেটাকে আবার গণভোটে দেওয়া হয়, যাতে একটা সংখ্যাধিক্য, হ্যাঁ, বা কোনো একটা বিশাল সংখ্যাধিক্য তাকে অনুমোদন করে। কিন্তু গণপরিষদ একটা ভ্যালিড ওয়ে। হ্যাঁ, তো এটা আসলেই এর গণভোট বা গণপরিষদের যে বিকল্প নেই, এটা তো সত্য কথা। যে আমি একটা রাষ্ট্র গঠন করব, আমার মূলনীতি আমি বলছি যে প্রত্যেকের সমান অধিকার, তাহলে কোন কোন বিষয়ে আমরা ঐক্যমত সেটা থাকা দরকার। কিন্তু দুঃখের বিষয় বাংলাদেশে সেটা সেই অর্থে হয়ে ওঠেনি। কারণ 70-এর যে পার্লামেন্ট যে হয়েছিল, সেটা ন্যাশনালি হোক আর প্রভিন্সিয়ালি হোক, তারা কিন্তু এই ম্যান্ডেট ছিল না তাদের ম্যান্ডেট ছিল কিন্তু যে পাকিস্তানে কিভাবে একটা পার্লামেন্ট চলবে, সেখানে কি করে সমতা, দুই পাকিস্তানের দুই অংশের মধ্যে কি করে সমতা হবে, কি করে সংখ্যাধিক্যের যারা নির্বাচিত হবে তাদের শাসন অধিকার নিশ্চিত হবে, হ্যাঁ, সরকার গঠন ইত্যাদি ইত্যাদি বিষয় যেগুলো ছিল। কিন্তু সেখানে তো আর এই ম্যান্ডেট ছিল না। কাজে তাদেরকে যখন ম্যান্ডেট দিয়ে সেটাকে একটা সিউডো, হ্যাঁ, যে
পরিষদ করে ফেলা হলো, যে তাদের দ্বারা অনুমোদন হলো, এটা কিন্তু সত্যিকার অর্থে গণপরিষদ হয়নি। হ্যাঁ, কারণ আমাদের সেই ধরনের অনুমোদন হয়নি। কাজে সেদিক থেকে ধরলে আমাদের সেই অর্থে কোনো বৈধ সংবিধানই এখনো না, বৈধ সংবিধান হয়নি। আচ্ছা, এখন 50-55 বা অধিক বছর পার হয়ে গেছে, এখন তাহলে অসুখ তো অনেক ভিতরে চলে গেছে। হ্যাঁ, এবং এর মধ্যে প্রচুর কাটাছেঁড়া হয়েছে, সবকিছু হয়েছে। এখন আমরা আবার সংবিধানের, এখন যদি বলি যে যেহেতু বৈধতা হয় নাই, তাহলে আমাদেরকে এতদিন পরে একটা বৈধতা দিতে হবে। যুক্তিটা একদিক থেকে সঠিক, কিন্তু আরেক দিক থেকে আমাদের চিন্তা করা দরকার, হ্যাঁ, যে যখন এতদিন একটা সংবিধানের অধীনে পরিচালিত হয়েছে, আমি যদি মনে করি যে এই সংবিধানের যে মূল বিষয়, মানে মূল বিষয়টাই আমি মানি না, যে বেসিসে রাষ্ট্রটা হয়েছে, তাহলে অবশ্যই এটা পরিবর্তন করে নতুন চুক্তির কাছে যেতেই হবে। কিন্তু যদি মনে হয় যে তার যে মৌল ভিত্তি, সেই ভিত্তিটা আমি আসলে অত প্রশ্ন করছি না, আমি আসছি সেটাতে, যে মৌল ভিত্তিকে কীভাবে প্রশ্ন করছি না। এবং এত বছর পার হয়ে গেছে, 50-এর অধিক, রাষ্ট্রগুলো মানে ইয়েগুলো, পার্টি, রাজনৈতিক যে কর্মকাণ্ড, শুধু রাজনৈতিক দল না, আমাদের যে বুদ্ধিজীবী সমাজ, আমাদের যে সিভিল সোসাইটি, তারাও কিন্তু হয়তো ওর কাটাছেঁড়াকে প্রশ্ন করেছে, ওর যে সংশোধনীগুলোকে প্রশ্ন করেছে, তাদের যে প্রয়োগ নিয়ে প্রশ্ন করেছে, এটাকে যে অপপ্রয়োগ নিয়ে প্রশ্ন করেছে, হ্যাঁ, এবং দুর্নীতি, অনিয়ম, অনাচার এগুলো থেকে যে উদ্ভূত, তা নিয়ে প্রশ্ন করেছে। কিন্তু এর যে মৌল ভিত্তি, যে একটা প্রধান কথা ছিল যে এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র, প্রজাতান্ত্রিক রাষ্ট্র, এবং সেটার যে ভিত্তি যে গণতন্ত্র, যেগুলো পরস্পর বিরোধী, ওগুলোকে আমরা আসলে ইগনোর করতে পারি। আমি আগেই বলেছি যে ওগুলো প্রয়োজন ছিল না, কিন্তু গণতন্ত্র যে কেউ কিন্তু শুরু থেকে আজ পর্যন্ত কোনো সরকার বলে নাই যে আমরা গণতন্ত্র থাকবো না। আমরা হয়তো বলেছি টেম্পোরারি, আমি মার্শাল ল করলাম, আমি টেম্পোরারি এই করলাম, সেই অর্থে যদি বলি তাহলে একমাত্র বাকশালের সময় গণতন্ত্রটা বাতিল হয়েছিল, কিন্তু তারপরেও কিন্তু সংবিধানে শব্দটা ছিল, এটাও এক ধরনের গণতন্ত্র বলে চালানোর চেষ্টা হয়েছিল। তাহলে সেক্ষেত্রে ওই সময় একটা বড় ধরনের পরিবর্তন হয়েছিল। কিন্তু আমরা ওটা একটা অস্থায়ী বিষয় ধরে নিলে, এত বছরের মধ্যে কিন্তু গণতন্ত্রের মূল ভিত্তিটাকে নিয়ে আসলে রাষ্ট্র যে গণতান্ত্রিক থাকবে, এই ব্যাপারে কেউ কিন্তু সাহস করে বলে নাই যে রাষ্ট্র, মানে যারা বলেছে তারা অন্য বিপ্লবী চেতনা, যারা হয় বামপন্থী, নাহলে অতি ডানপন্থী অথবা অতি বামপন্থী। কিন্তু সেন্টার রাইট, সেন্টার লেফট যেসব পার্টিগুলো, এমনকি যারা সমাজতান্ত্রিক বলেছে বা ইসলামী বলেছে, তারাও কিন্তু কেউ বলে নাই যে আমরা গণতন্ত্রের বাইরে যাব। তাহলে কি হলো, একটা রাষ্ট্র কিন্তু এভাবে চলছে এত বছর। এই ক্ষেত্রে আমাদের দুটো ব্যাপার থাকে, যে সত্যি অর্থে গণতন্ত্রের বা লিবারালিজমের ক্ষেত্রে একটা ফান্ডামেন্টাল প্রশ্ন থাকে, যে আমি তো একসময় এগ্রি করলাম মূলনীতি বা আমি এই পদ্ধতিতে, আচ্ছা একটা জেনারেশন যখন পার হয়ে গেল, ওই জেনারেশন তো বলবে, ধরা যাক যে 72-এ একটা গণভোট হয়েছিল বা গণপরিষদ, সঠিক গণপরিষদের বৈধতা পেয়েছিল, 10 বছর পরে আরেক জেনারেশন যদি বলে, 20 বছর পরে আরেক জেনারেশন যদি বলে, বা 50 বছর পরে এই জেনারেশন যদি বলে, আমি তো এটাতে বলি, তাহলে আমাকে প্রত্যেকই 10 বছর পর পর গণপরিষদ লাগবে? 10 বছর পর পর কি আবার বৈধতা দিতে হবে সংসদ ইয়েকে? এটা কিন্তু ভ্যালিড প্রশ্ন। হ্যাঁ, এটা মানে কারণ আমি তো দিই নাই, আমার পূর্বপুরুষ দিয়েছে, আমি তো এটা মানি না, আমি তো এই চুক্তিতে আমি স্বাক্ষর করি নাই, তাহলে কেন বৈধতা পায়, কেন এত হয় না? এরকম কিন্তু আছে কতগুলো ক্ষেত্রে, কিন্তু ছোট ছোট রাষ্ট্রে, হ্যাঁ, সুইজারল্যান্ডের মতো রাষ্ট্র, এমনকি সুইডেনের কথায় কথায় কিন্তু গণভোট হয়ে যায়। হ্যাঁ, ছোট রাষ্ট্র বা যাদের রিসোর্স আছে, কিন্তু সব রাষ্ট্রে তো এইভাবে হয় না। তাহলে কিভাবে এটাকে বৈধতা আসে? বৈধতা হচ্ছে সত্যিকার অর্থে মেজর কোনো কিছু হলে গণভোট হওয়া দরকার, এটা ঠিক। কিন্তু আরেকভাবে আসে যে যদি এটা প্র্যাকটিক্যাল বা কোনো কারণে ফিজিবল না হয়, তাহলে সেক্ষেত্রে যেসব পার্টি, দল বা সিভিল সোসাইটির মেম্বার, যারা ওই জনগণের সংখ্যাধিক্য, একটা যথেষ্ট সংখ্যাধিক্যকে আগের অভিজ্ঞতা থেকে যদি জানা থাকে যে তাদের প্রতিনিধিত্ব করে, তাহলে তারা যদি কোনো বিষয়ে ঐক্যমত হয়, সেটাকে একটা, যেটাকে বলা হয় আমরা প্রক্সি, এটাকে বলা হয় প্রক্সি মেজার অফ এগ্রিমেন্ট, যে এখন পরবর্তীতে জেনারেশন ভোট দিচ্ছি, পার্টি তৈরি করছি, পার্টি নির্বাচিত যে
প্রতিনিধি, তাদের মধ্যে যারা নির্বাচিত ক্ষমতায় সরকারি বেসরকারি বিরোধী দল সবাই মিলে যদি একটা সংখ্যাধিক্য গ্রুপ যদি বলে যে এটা সংখ্যাগুলো স্থির করা থাকে যে আমরা এই সংবিধানের বিরুদ্ধে আর কেউ কথা বলছি না, সংবিধানের মূলনীতি নিয়ে, তাহলে সেই সংবিধানটাকে ধরে নিতে হবে যে আমার যারা ভোটাধিকার প্রয়োগ করেছে তাদের ক্ষেত্রে এটা বৈধ। হ্যাঁ, এবং এই বৈধতাটা সে পেয়েছে ইনডিরেক্টলি, পরোক্ষভাবে, কিন্তু কারণ তার মূলনীতিতে কেউ প্রশ্ন করে নাই। তাহলে আমাদের যেটা সমস্যা হয়েছে যে আমাদের ইয়াং জেনারেশন কিন্তু এখন ওই ভোটটাও দেয়নি বহু বছর, সত্যিকার অর্থে ফেয়ার ভোটও হয় নাই। সুতরাং এখন আমাদের যেটা দরকার সেটা হলো যে সিদ্ধান্ত হচ্ছে যে যদি গণপরিষদ হয় এটা হচ্ছে আইডিয়াল, কিন্তু বাস্তবতা যদি এমন হয়, ওই যে বাস্তব প্রয়োগের ক্ষেত্রে যে বাস্তবতা এমন যে এই সময়ে আমার যদি গণপরিষদ করতে গিয়ে দেশের অবস্থা, কারণ অপপ্রচার, আন্তর্জাতিক বাস্তবতা, দেশীয় বাস্তবতা, নির্বাচিত সরকার ছাড়া অ্যাকাউন্টেবিলিটি ইত্যাদি বহু কিছু চলে এসছে। তো এখন মানে আমাদের 7 মাসের এক্সপিরিয়েন্স তো বর্তমান সরকারের যে লড়াই, তীব্র লড়াই, আমি কারো মানে দোষ গুণের কথা বলছি না, কিন্তু লড়াই যে তীব্র এবং জনগণ যে তীব্র ভোগ করছে সে ব্যাপারে সন্দেহ নাই। আইন শৃঙ্খলা বলি, দ্রব্যমূল্য বলি, সেই ক্ষেত্রে আসলে বিচার বিবেচনা কিন্তু হচ্ছে প্র্যাকটিক্যাল, প্র্যাগম্যাটিক, যে এই মুহূর্তে আমার জন্য কোনটা বেশি প্রয়োজন, আমি বৈধতার আইডিয়াল জায়গায় যাব নাকি আমার বাস্তবতা হচ্ছে যে এই মুহূর্তে এত বছর যেহেতু আমি প্রশ্ন করি নাই মূল কথাকে। কারণ সত্যি বলতে কি এই যে জুলাই বা জুন অগাস্টের যে আমরা যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, কেউ কেউ বিপ্লব, আমি টার্মিনোলজি নিয়ে যাচ্ছি না, কিন্তু মূল কথা হলো যে আমরা কি মূল নীতি গণতন্ত্রের কোনো পার্থক্য করতে চেয়েছি? আমরা কি বলেছি যে আমরা একটা সমাজতান্ত্রিক বিপ্লব করে কমিউনিস্ট রাষ্ট্র করব? আমরা কি বলেছি যে ইসলামিক রাষ্ট্র করবো? তা তো বলি নাই। তাহলে কোথায় আছি? গণতন্ত্রের বাউন্ডারির ভিতরেই আছি আমি কিন্তু গণতন্ত্রের বাউন্ডারির বাইরে যাই না। আমি যে রাষ্ট্র উল্টাপাল্টা করে যেটাকে বিপ্লব, কেউ বলবে আমি বিপ্লব আর গণঅভ্যুত্থানের ডেফিনিশন নিয়ে যত না কথা বলতে চাই, এটা আমি বলেছি এক সময়, যেন এটা বিপ্লব মনে হয় না আমার কাছে। কারণ আমার মতে বিপ্লবে যখন মূলনীতি চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, যে আমি যদি একদমই গণতন্ত্রে থাকবো না বা লিবারালিজম বেসড গণতন্ত্র থাকবো না, আমি চাইনিজ গণতন্ত্রে, ওরাও তো গণতন্ত্র বলে, আমি অন্য পদ্ধতিতে যাব, তাহলেই কিন্তু এটা বিপ্লব। আর না হলে এটা একটা গণঅভ্যুত্থান যেখানে যা পরিবর্তন করেছে অবৈধ পরিবর্তন, আমার গণতান্ত্রিক সংবিধানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় যা ক্লজ এসছে ওগুলোকে কাটছাট করব, আমি গণতন্ত্রের সঙ্গে সঙ্গতিপূর্ণ বিষয়গুলো রাখবো, আর যারা এগুলো করতে গিয়ে অন্যায় করেছে, ক্রিমিনাল করেছে, তাদের বিচার হোক। মানে এই বিষয়গুলোকে যদি মেনে নিয়ে আমরা দেখি, তাহলে বলবো যে আমাদের এটা, যে আমরা কিন্তু একটা বৃত্তের মধ্যে, আমি হয়তো কেউ বলছে দ্বিকক্ষ, কেউ এক কক্ষ, কেউ বলছে এইভাবে নির্বাচন, আসলে গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে এগুলো তো রয়েছে, কেউ সেন্টার রাইট হতে পারে, কেউ সেন্টার লেফট হতে পারে, কেউ সেন্টার হতে পারে। তো এইখানে আমার যেটা মনে হয় যে এই ডিসিশনটা হচ্ছে প্র্যাগম্যাটিক ডিসিশন, যে আমার যদি এই জনগোষ্ঠীকে, এখন কেউ যদি বলে যে আওয়ামী লীগও তো একটা বড় অংশ রিপ্রেজেন্ট করে, তাহলে আওয়ামী লীগের যে রিপ্রেজেন্টেশনটা বাদ দিলেও যে পার্সেন্টেজটা থাকে, যদি আওয়ামী লীগের যদি পার্টির রিপ্রেজেন্টেশন এখানে সম্ভব হচ্ছে না, কিন্তু আওয়ামী লীগ যে যে ধারণাগুলো পোষণ করত, সেই ধারণাগুলো পোষণ করার সিভিল সোসাইটি মেম্বারও রয়েছে, একাডেমিয়াতে রয়েছে, তাদের কিন্তু এখানে যারা এই যে সংবিধান সংস্কার কমিশনে ছিল, তারা তো নানান মতপথ থেকে এসছে। এটার পরে আমরা যদি রাজনৈতিক যে দলগুলো যারা ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে কেউ জড়িত না, তারা যদি ঐক্যমতে আসে যে আপাতত এই ঐক্যমতের ভিত্তিতে সংবিধানটা যা আছে তার বাজে কাজগুলো, যেখানে একটা সুন্দর নির্বাচন হবে, নির্বাচন কমিশন থেকে দুর্নীতি দমন থেকে শুরু করে বিচার বিভাগ, যতগুলো ইনস্টিটিউশন, গণতন্ত্রের মূল কথা হলো ইনস্টিটিউশনগুলোকে রিফর্ম করা হবে, আর আইন শৃঙ্খলা এবং অন্যান্য যে সাপোর্টিং অর্গানগুলোকে যথাসম্ভব মানে সংস্কার করা হবে বা লোকগুলোকে পাল্টানো হবে। এর বেসিসে আমরা এখন একটা নির্বাচন করব, কিন্তু আইডিয়াল জায়গাটা থেকেই গেল। যদি সম্ভব হয় তাহলে আমরা পরবর্তীতে সম্ভব হলে গণপরিষদ এবং গণভোট একটা পরিচালনা করব। হ্যাঁ, এই ধরনের একটা ঐক্যমত দিয়েও কিন্তু আপাতত ওই যে বললাম যে এখনকার সলিউশনটা হচ্ছে প্র্যাগম্যাটিক, যে আমি কি গণপরিষদের জন্য, যদি হয় যে না গণপরিষদের জন্য খুব বেশি সময় আমরা ব্যয় করব না, তারপর পরই ইলেকশন করব, কিন্তু আসলে বাস্তবতা হয় কি দুইটা ইলেকশন করাটা বাংলাদেশে যে সহজ কাজ না, এটা আমরা জানি। একটা করতেই যে সময় যাবে, তার মধ্যে যে তারপরেটা যে দেরি হবে না, এটা কেউ গ্যারান্টি দিতে পারবে না। সেই ক্ষেত্রে দেশের
বাস্তব অবস্থা কি হবে সেটা ভাবার বিষয় রয়েছে। কাজের সাথে দুইটা মানে গণপরিষদ প্রথমে নির্বাচন দেওয়া হলো, এরপরে যারা নির্বাচিত হবেন ওনারাই হচ্ছে সংসদ। না, ওরা করবে গণপরিষদের কাজ হচ্ছে সংবিধান সংশোধন করে, ওই সংবিধানের ভিত্তিতে নির্বাচন হবে, এই তো নিয়ম। আচ্ছা, মানে আমি আইডিয়াল বলছি, কিন্তু ওই যে বললাম গণপরিষদ ছাড়া বৈধতার উপায়টা হলো, যেটা বৈধতা আমরা কিন্তু সবসময় প্রয়োগ করছি। গণপরিষদ দিয়ে যদি 72 সালে হতো তাহলেও কিন্তু বারবার গণপরিষদ দিয়ে সংবিধানের জন্য বারবার গণভোট করা হতো না। হ্যাঁ, কিন্তু সংবিধানের মূল নীতি নিয়ে যদি কেউ প্রশ্ন করে যে 10 বছর 20 বছর, যেটা আমি শুরুতে বললাম যে আমি তো ওই মূলনীতিতেই তো বারবার তো গণভোট হবে না, যে গণতন্ত্র রাখবো কিনা নিয়ে গণভোট হবে, কিন্তু কেন তাহলে বৈধ হয়, পরের জেনারেশনের কাছে বৈধ হয় কেন? যতক্ষণ পর্যন্ত কেউ প্রশ্ন না করছে ততক্ষণ পর্যন্ত সেটা বৈধ থেকে যায়। যে অধিকাংশ যারা পলিটিক্যাল প্রসেসের মধ্যে আছে তারা কখনো ওইটাকে প্রশ্ন করেনি, যেটা প্রশ্ন করছে সেই প্রশ্নগুলো নিয়ে তখন গণভোট হতে পারে অ্যামেন্ডমেন্টে। কিন্তু আমার এখনকার যে সংবিধানের যে পরিবর্তনগুলো আমরা জুলাই আগস্ট অভ্যুত্থানের পরে, সেটা কিন্তু মূল স্পিরিটের পরিবর্তন না, এটা কিন্তু গণতন্ত্রের কাঠামোর ভিতরেই হচ্ছে। এখন যেটা তৈরি হচ্ছে সেই তৈরিটাকে যদি পরবর্তীতে কোনো এক সময় যে নির্বাচিত সরকার যদি বুদ্ধিমান হয়, তাহলে সে বলবে যে আমার তাহলে গণভোটে আমি একবার নিয়ে যাব বা গণপরিষদ আর একটা তৈরি করব, সেই বিষয়টা। কিন্তু বৈধতার এখন উপায় হলো রাজনৈতিক সংলাপের মাধ্যমে কতগুলো বিষয়কে এটা হলো প্রক্সি মেজার, যে প্রত্যেক সময় গণভোট না করেও, কারণ 10 বছর পর 20 বছর পর তাহলে গণভোট করতে হবে। সবাই যদি প্রশ্ন করে যে আমার জেনারেশন তো, আমি তো মূল কন্ট্রাক্টে সাইন করি নাই ভাই, তাইলেই কিন্তু সমস্যা তৈরি হয়ে যায়। এই জন্য এইভাবে কিন্তু ডেমোক্রেটিক স্টেটগুলো প্র্যাকটিক্যালি চলে না। প্র্যাকটিক্যালি একটা রাজনৈতিক প্রসেসে যারা আছে দল ছাড়াও তাদের ঐক্যমতের ভিত্তিতে এক ধরনের কনসেনসাস দিয়ে চলে।